হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট 71 নিয়ে। অলরেডি 70টা প্র্যাকটিস সেটের ভিডিও তোমাদের জন্য পাবলিশ করা হয়ে গেছে। যারা এখনও অবধি দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করছি ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তো তোমাদেরকে আরও একটা কথা বলি, অলরেডি তো তোমরা অ্যাডমিট হাতে পেয়ে গেছো। শেষ কয়েকদিনের মধ্যে কিভাবে নিজেদের প্রিপারেশনটাকে পারফেক্ট করে তুলবে, কি অ্যাডমিটের সাথে আরও কী কী তোমাদের নিয়ে যেতে হবে, কিভাবে ওএমআর সিট ফিল করতে হবে, তার জন্য একটা ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে অ্যাড করে দিলাম। ওটাও কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার দেখে নিতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আজকে তোমাদের জন্য রয়েছে সেটা আগের দিন তোমাদেরকে আস্ক করেছিলাম, তো অনেকেই কমেন্টে রিপ্লাই দিয়েছো। কত খ্রিস্টাব্দে কলকাতা থেকে আগ্রা অবধি টেলিগ্রাফ লাইন চালু হয় এবং কার সময়ে এটা চালু হয়েছিল? কলকাতা থেকে আগ্রা অবধি টেলিগ্রাফ লাইন চালু হয় 1853 সালে। দেখো বন্ধুরা, ভারতবর্ষে টেলিগ্রাফ ডিপার্টমেন্ট, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে 1853 সালে। এটা কার সময়ে হচ্ছে বড়লাট লর্ড ডালহৌসির সময়ে। ডালহৌসির সময়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল। ডালহৌসি যেমন একদিকে সত্যবিলোপ নীতি তৈরি করেছিলেন, বা সত্যবিলোপ নীতি যেটা আমাদের দেশের জন্য ক্ষতিকারক হয়েছিল, তো সেই সত্যবিলোপ নীতির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তো তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছিলেন। টেলিগ্রাফ লাইন তৈরি করেছিলেন, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন, পিডাব্লিউডি তৈরি করেছিলেন তিনি। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো তার সময়ে হয়েছিল। এছাড়াও তার সময়েই প্রথম রেল লাইন চালু হয়। ভারতবর্ষে প্রথম রেল লাইন চালু হয় বড়লাট লর্ড ডালহৌসির সময়ে। তো এখানে আনসার হবে অপশন নাম্বার ডি। যারা যারা 1853 খ্রিস্টাব্দে আনসার দিয়েছো, এটা একদম সঠিক উত্তর ছিল। তো চলো বন্ধুরা, নেক্সটগুলো শুরু করা যাক। সম্প্রতি পুরুষদের 14তম হকি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়ে গেল? 14তম হকি ওয়ার্ল্ড কাপ, যেটা মেল 14তম হকি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়ে গেল সেটা হচ্ছে ভুবনেশ্বর, উড়িষ্যা। অপশন নাম্বার বি। দেখো বন্ধুরা, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে খুব ভালো করে যেতে হবে, কারণ এই পরীক্ষার জন্য কমসে কম তোমাদের ধরেই রাখতে হবে 10 থেকে 12টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের থাকবে। তার জন্য তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্ট ফলো করতে পারো, যেখানে তোমরা সব রকমের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। প্রায় 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দরকার হয় যে কোনো পরীক্ষার জন্য, তো সেই 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ওখান থেকে পেয়ে যাবে। প্রতি সপ্তাহে তোমাদের জন্য ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করা হয়েছে এবং সেগুলো প্লেলিস্টে তোমাদের জন্য রাখা হয়েছে। তোমরা প্লেলিস্টটা একবার ভিজিট করতে পারো। কে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন। তো তিনি কত সালে করেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা? 1784 সালে তিনি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। আবুধাবি গ্রাপি ফর্মুলা 1 কার রেসিং প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হলেন? দেখো বন্ধুরা, আমি তোমাদের বারবার একটা কথা বলেছি যে স্পোর্টস সম্পর্কিত টপিককে কিন্তু পরীক্ষাতে ফোকাস করা হয়। স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস, যে অ্যাওয়ার্ডগুলো রিসেন্ট দেওয়া হচ্ছে সেগুলোকে কিন্তু মোস্টলি ফোকাস করা হয়, এবং এই স্পোর্টস সংক্রান্ত জিনিসগুলো কেউ যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স না করে যেতে পারো, কমসে কম যদি স্পোর্টস আর অ্যাওয়ার্ডসও করে যাও, তোমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমন পাবে। তো আবুধাবি গ্রাপি ফর্মুলা 1 কার রেসিং প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হলেন? সেটা হচ্ছে লুই হ্যামিল্টন। অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে আনসার। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রাজাবলী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? রাজাবলী গ্রন্থের রচয়িতা ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রাজাবলী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এটা হচ্ছে প্রথম ইতিহাস গ্রন্থ। নেক্সট যেটা রয়েছে, কে ওরিয়েন্টাল সেমিনারি নামের একটি বিদ্যালয় তৈরি করেন? ওরিয়েন্টাল সেমিনারি নামের বিদ্যালয় তৈরি করেন গৌরমোহন আঢ্য। অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার। কত খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হয়? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কিংবা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে তৈরি হয়? তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হয় 1920 সালে। 1920 সালে তৈরি করেন কে? লালা লাজপত রায় এবং এন.এম. জোশী। তো লালা লাজপত রায় ছিলেন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট। 1920 সালে এটা তৈরি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। অপশন নাম্বার ডি।
নেক্সট যেটা রয়েছে, কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13ই এপ্রিল 1919। দেখো বন্ধুরা, সেই সময় রাওলাট আইন বলে একটা আইন চালু হয়েছিল, যার প্রতিবাদে মানুষ জড়ো হয়েছিল। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক একটা জায়গা আছে, সেখানে মানুষ উপস্থিত হয়েছিল একটা শান্তিপূর্ণ জমায়েত করার জন্য রাওলাট আইনের বিরুদ্ধে। তো সেটা যখন হয়েছিল তখন ব্রিটিশ সেনাপতি ও ডায়ার আদেশ দেন জালিয়ানওয়ালাবাগ একটা জায়গার নাম, যেখানে সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলি চালানোর আদেশ দেওয়া হয়। সেটা ঘটনাটা ঘটেছিল 13ই এপ্রিল 1919, যখন প্রচুর মানুষ মারা যায়। এই ঘটনাটাই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত এবং এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এক্সামে কোশ্চেন আসে। 13ই এপ্রিল 1919 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, এটা মানুষ জড়ো হয়েছিল রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। কবে সারা দেশ জুড়ে জাতীয় দুগ্ধ দিবস পালিত হয়? জাতীয় দুগ্ধ দিবস পালিত হয় 26শে নভেম্বর। এটা সারা দেশ জুড়ে জাতীয় দুগ্ধ দিবস কবে পালিত হচ্ছে? 26শে নভেম্বর। কবে নিখিল ভারত খিলাফত কমিটি তৈরি হয়? নিখিল ভারত খিলাফত কমিটি তৈরি হয় 24শে নভেম্বর 1919। অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে আনসার। শিবালিক পর্বত ডাফলা নামে কোথায় পরিচিত? শিবালিক পর্বত ডাফলা নামে পরিচিত অরুণাচল প্রদেশে। অপশান নাম্বার বি। তো তোমরা দেখতেই পাচ্ছ, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের থাকবেই থাকবে পরীক্ষায়। যে জিকে পোর্শনটা থাকবে 50 নম্বরের, তো এখানে কিন্তু তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স থেকে কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। তো তোমাদের জন্য চ্যানেলের তরফ থেকে প্লে লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে, সাবজেক্ট ওয়াইজ প্লে লিস্ট। তোমরা চাইলে ওখান থেকে কোয়েশ্চেনগুলো করে যেতে পারো। আশা করছি ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। রেগুলার যে জিকে প্রস্তুতি বিভাগটা তোমাদের জন্য দেওয়া হয়, তো জিকে প্রস্তুতি বিভাগের জন্য তোমাদের জন্য আলাদা আলাদা করে সাবজেক্ট ওয়াইজ প্লে লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে। তো তোমরা চাইলে ওগুলো একটু ভিজিট করতে পারো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ওখানে আলোচনা করা হয়েছে। কে খোদাই খিদমতগার বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন? খোদাই খিদমতগার বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন কে? সেটা হচ্ছে খান আব্দুল গফ্ফর খান। খান আব্দুল গফ্ফর খান খোদাই খিদমতগার বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ইংরাজি হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড। তো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে তিনি ঘোষণা করেছিলেন? যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তিনি 16ই আগস্ট 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেন। দেখো বন্ধুরা, ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন 16ই আগস্ট 1932। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ইংরাজিটা বললাম কমিউনাল অ্যাওয়ার্ড। তো কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী? সেটা হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড। এটা ধরেও কোয়েশ্চেন আসে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রামসে ম্যাকডোনাল্ডের কমিউনাল অ্যাওয়ার্ড, যেটা 16ই আগস্ট 1932-এ প্রকাশিত হয়েছিল। ডিএফএইচআই এর পুরো নাম কি? ডিএফএইচআই এর পুরো নাম হচ্ছে ডিসকাউন্ট অ্যান্ড ফিস্কাল হাউস অফ ইন্ডিয়া লিমিটেড। অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার। কার নেতৃত্বে নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল? নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন কার নেতৃত্বে তৈরি হয়েছিল? সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। তিনি একই সঙ্গে ভারত সভা তৈরি করেছিলেন 1876 সালে। এগুলো নিয়েও কোয়েশ্চেন আসে। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী নেত্রী মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে তার প্রাণ বিসর্জন দিয়েছিলেন? মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী নেত্রী মাতঙ্গিনী হাজরা তিনি কোন আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছিলেন? আনসার হবে আগস্ট আন্দোলন। আগস্ট আন্দোলনের আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। এটা হয়েছিল 1942 সালের 8ই আগস্ট। এটা শুরু হয়েছিল 1942 সালের 8ই আগস্ট শুরু হয়েছিল। সেখানে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী নেত্রী মাতঙ্গিনী হাজরা প্রাণ বিসর্জন দিয়েছিলেন। মাতঙ্গিনী হাজরার আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে গান্ধী বুড়ি। মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামেও পরিচিত। মানবেন্দ্রনাথ রায়ের আসল নাম কি? মানবেন্দ্রনাথ রায়ের আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। মানবেন্দ্রনাথ রায় প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেন, ভারতের জন্য প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেন। সেটা তৈরি করেন তিনি ভারতের বাইরে, যেটা তৈরি হয়েছিল কমিউনিস্ট পার্টি, সেটার প্রতিষ্ঠাতা ছিলেন মানবেন্দ্রনাথ রায়। এবং ভারতে কমিউনিস্ট পার্টি প্রথম তৈরি করেন মুজফ্ফর আহমেদ। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? পশ্চিমবঙ্গে হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত। কে সিনর অরল্যান্ডো মাতসোটা ছদ্মনাম গ্রহণ করেছিলেন? সিনর অরল্যান্ডো মাতসোটা ছদ্মনাম গ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র বসু, যিনি নেতাজি নামে পরিচিত। তো আজকের তারিখটা হচ্ছে 23 jan, যেই তারিখটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর জন্মদিন।
জায়িদ শস্যের চাষ কখন হয়? দেখো বন্ধুরা, জায়িদ শস্যের চাষ হয় গ্রীষ্মকালে, এবং শীতকালে যে শস্যের চাষ হয় সেটাকে বলা হচ্ছে রবি শস্য। জায়িদ শস্য কখন চাষ হয়? গ্রীষ্মকালে চাষ হয় জায়িদ শস্য। কবে সমাজোন্নতি বিধায়নী সুহিত সমিতি তৈরি হয়েছিল? সমাজোন্নতি বিধায়নী সুহিত সমিতি কবে তৈরি হয়েছিল? 1854 সালে। নেক্সট যেটা রয়েছে, রংপুরের বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? রংপুরের বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1783 সালে। কোন তারে সুইচ লাগানো হয়? সুইচ লাগানো হয় লাইভ তারে। বিধবা বিবাহ সমিতি কে তৈরি করেছিলেন? দেখো, বিধবা বিবাহের জন্য প্রভূত আন্দোলন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ আইন তার চেষ্টায় কত খ্রিস্টাব্দে পাশ হয়? 1856 সালে পাশ হয় বিধবা বিবাহ আইন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্তরিক প্রচেষ্টার জন্য। তো বিধবা বিবাহ সমিতি কার প্রতিষ্ঠা? এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠা করা নয়, এটা হচ্ছে বীরসালিঙ্গম পান্তুলুর প্রতিষ্ঠা করা, যিনি একজন সোশ্যাল রিফর্মার ছিলেন। অন্ধ্রপ্রদেশের একজন সোশ্যাল রিফর্মার ছিলেন বীরসালিঙ্গম পান্তুলু, তিনিই ছিলেন বিধবা বিবাহ সমিতির প্রতিষ্ঠাতা। তো এই কোয়েশ্চেনটা খুবই কনফিউজিং। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 সালে আন্তরিকভাবে প্রচেষ্টা করছেন এবং তার জন্য পাশ হচ্ছে বিধবা বিবাহ আইন, কিন্তু বিধবা বিবাহ সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন বীরসালিঙ্গম পান্তুলু, যিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের একজন সোশ্যাল রিফর্মার। বীরসালিঙ্গম পান্তুলুকে একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের রাজা রামমোহন রায় বলা হচ্ছে, কারণ রাজা রামমোহন রায় যেমনভাবে নবজাগরণের অগ্রদূত ছিলেন, বীরসালিঙ্গম পান্তুলুও অন্ধ্রপ্রদেশের জন্য তাই ছিলেন। তিনি মেয়েদের জন্য প্রচুর আন্দোলন করেছেন। মিরাত উল আকবর পত্রিকাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? মিরাত উল আকবর পত্রিকাটির প্রকাশক ছিলেন রাজা রামমোহন রায়, যাকে বলা হচ্ছে নবজাগরণের অগ্রদূত, এবং ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারাও বলা হচ্ছে রাজা রামমোহন রায়কে। এই সমস্ত বিষয় ধরে কোশ্চেন আসে। ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হচ্ছে রাজা রামমোহন রায়কে। কবে ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে ম্যাঙ্গালোরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ম্যাঙ্গালোরের চুক্তি স্বাক্ষরিত হচ্ছে 1784 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ম্যাঙ্গালোরের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? কার কার মধ্যে হয়? এটা হয়েছিল 1784 সালে ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে। নেক্সট যে কোশ্চেনটা তোমাদের জন্য রয়েছে, ফটকিরি কেন ব্যবহার করা হয়? ফটকিরি ব্যবহার করা হয় চামড়া ট্যান করতে, এটা সঠিক, রক্ততঞ্চন ঘটাতে, জলের বিশুদ্ধিকরণে, এই প্রত্যেকটার জন্যই ফটকিরি ব্যবহার করা হয়। তাই এখানে আনসার হবে সবকটি ঠিক, অপশন নাম্বার ডি। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে এটাই আজকের জন্য শেষ কোয়েশ্চেন এবং তোমাদের কাছেও আমার তরফ থেকে দেওয়া কোয়েশ্চেন। আশা করব তোমরা আমাকে কমেন্টে রিপ্লাই দিয়ে উত্তরটা অবশ্যই জানাবে। সিআর ফর্মুলার রূপকার কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, সিআর ফর্মুলার রূপকার কে ছিলেন? তো অবশ্যই উত্তরটা আমাকে কমেন্টে জানিও, আমি এটা তোমাদের থেকে এক্সপেক্ট করব। যদি তোমরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে জানাও কেমন লাগলো, এবং প্রচুর পরিমাণে ভিডিওগুলোকে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো অন্যদের জন্যও হেল্পফুল হয়ে উঠতে পারে। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলেই ওখান থেকে ডাউনলোড করতে পারবে এবং নিজেরা রিভাইজ করতে পারবে পরে পরে, কারণ প্র্যাকটিস সেট যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। আর যদি এই ভিডিওগুলো তোমাদের জন্য সত্যিই হেল্পফুল হয়ে ওঠে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না, তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।